অনেক স্যাক্রিফাইস করতে হয়, বছরের পর বছর পড়ে থাকতে হয় একটা চাকরি, শিক্ষকের চাকরি। সেই চাকরি পাওয়ার পর একদিন হঠাৎ চাকরি নেই হয়ে যায়, আর তখন কি বলবেন, ভাষা পাওয়া যায় না। এভাবেই হাউ হাউ করে কাঁদতে হয়, আত্মহত্যার চিন্তা মাথায় আসে। সবাই তো অযোগ্য নন, কিছু যোগ্য ছিলেন, কিছু অযোগ্য। তো অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরিও চলে গেল। 26,000 চাকরিহারা, যারা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছিলেন, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে কোনো স্থগিতাদেশ বা সেই নির্দেশে কোনো হস্তক্ষেপ করার কারণ তারা খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ হাইকোর্টের নির্দেশে বহাল থাকলো, 26,000-এর চাকরি নেই। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রী, আজ সকাল 10:30টার দিকে আমাদের নজর ছিল সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে তা হলো এই 26,000-এর মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য, তা ভাগ করা যাবে কিভাবে, তা ভাগ করা সম্ভব হয়নি। আইনজীবী তো এই যোগ্য অযোগ্য বাদ দেওয়ার ব্যাপারে আইনজীবী কি বলছেন আজকের এই নির্দেশ পাওয়ার পর, শুনুন। অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। শুধুমাত্র যোগ্য অযোগ্য বাছাই করা গেল না বলে 26,000-এর চাকরি চলে গেল, প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল থেকে মানুষ। কিন্তু এটা তো সত্যি যে 26,000 মানুষের চাকরি চলে গেল। আচ্ছা, বেতন কি হবে? এতদিন ধরে যে যারা চাকরি করছিলেন তাদের সেই বেতন থাকবে নাকি সেটাও ফেরত দিতে হবে? কারা বেতন ফেরত দেবেন? আইনজীবীরা কি বলছেন শুনুন। এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল, যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন। কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। দেশের সর্বোচ্চ আদালত আজ এই নির্দেশ দেওয়ার সময় বিচারপতি কি বললেন? নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন সরাসরি। মৈত্রী, একটা নির্দেশে 26,000 মানুষ বলা ভুল, 26,000-এর বাড়িতে যারা আছেন সেই সব কিছু ধরলে দেখা যায় 1 লাখের কাছাকাছি মানুষ বা 1 লাখের বেশি মানুষ তারা অপেক্ষা করেছিলেন একটা নির্দেশের দিকে। নির্দেশে আজ কি আসে? তো সেই নির্দেশ দেওয়ার সময় আজ প্রধান বিচারপতি তিনি কি বললেন? দেখো, খুব স্বাভাবিকভাবে তুমি একদম ঠিক বলেছো যে 26,000-এর শুধু পরিবার পরিজনের 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নয়, তাদের পরিবার পরিজন এবং যারা তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, যাদের ভরসায় তাদের সংসার চলতো, সেই সমস্ত সংসারের মানুষরা তারা অপেক্ষায় ছিলেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি রায় ঘোষণার সময় প্রথমেই তিনি জানান যে এই নিয়োগ সংক্রান্ত মামলায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তারা নিয়োগ প্রক্রিয়ায় শুধু নয়, নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপক দুর্নীতি তো হয়েছে এবং সেই সঙ্গে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যদের ক্ষেত্রেও তারা কোনো আলাদা করার সুযোগ পাননি। এবং সেইখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য হচ্ছে যে তারা এমন কোনো কারণ তারা খুঁজে পাননি যে কারণ দেখিয়ে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় রয়েছে সেই রায়কে তারা খারিজ করতে পারেন বা সেই রায়কে তারা বদলাতে পারেন। ফলে সেই কারণে সেই রায়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্তের কথা আজকে স্পষ্ট করে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তবে একই সঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিছু মডিফিকেশনের কথাও তার রায়ে উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন যে কিছু মডিফিকেশন তারা করছেন। শারীরিক বিশেষভাবে সক্ষম একজন ব্যক্তির বিষয় উল্লেখ করা হয়েছিল, প্রধান বিচারপতির তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল আইনজীবীদের তরফ থেকে, তার চাকরি বহাল থাকছে। এবং যারা পূর্বতন কাজে ছিলেন, অর্থাৎ যারা অন্য কোনো সরকারি চাকরিতে ছিলেন এবং সেখান থেকে ছেড়ে যারা এই শিক্ষকতার চাকরিতে তারা ঢুকেছিলেন, তারা আগামী
তারা আগামী 3 মাসের মধ্যে তাদের পুরনো চাকরির জায়গা, অর্থাৎ তারা চাইলে তাদের পুরনো ডিপার্টমেন্টে তারা ফিরে যেতে পারবেন, তারা তাদের পুরনো ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন এবং 3 মাসের মধ্যে সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে তাদেরকে সেই পুরনো জায়গায় ফেরত দিতে হবে। একই সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া নতুন করে সম্পন্ন করতে হবে এবং এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে টেন্টেডদেরকেও কিছুটা এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা তিনি জানিয়েছেন। তবে বিস্তারিত অর্ডার হাতে আসলে কি কি রিল্যাক্সেশন বা কি কি মডিফিকেশন দেওয়া হয়েছে সেটা আরও পরিষ্কার করে বোঝা যাবে এবং যারা বিশেষভাবে সক্ষম রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এজের বা বয়সের কিছু রিল্যাক্সেশন এদিন সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। তবে সার্বিকভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় 22 এপ্রিল 2024 হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায় কিন্তু কোনো হস্তক্ষেপ করলো না সর্বোচ্চ আদালত এবং দেশের সর্বোচ্চ আদালত তারা জানিয়ে দিল একই সঙ্গে সেই রায় তো বহাল থাকছেই এবং তার সঙ্গে সঙ্গে যে ক্রিমিনাল প্রসিডিংস চলছিল সেই ক্রিমিনাল প্রসিডিংসেও আজকের সুপ্রিম কোর্টের রায় কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপ করছে না। ফলে এই যে 26,000 চাকরি বাতিলের যে রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই রায় বহাল থাকলো, তার কারণ যে যোগ্য অযোগ্যদেরকে বারবার করে আলাদা করার যে চেষ্টা করা হয়েছিল এবং আমরা দেখেছি যে ফ্যাক্টর হয়ে দাঁড়ালো এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। তুমি বলছিলে যে এই রায়, এই পুরো মামলা শুরু কলকাতা হাইকোর্ট থেকে 2021 জুন মাস কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ইতিহাসে শুনানি শুরু হয়েছিল। এটা 2025 3রা মার্চ, এই 3রা এপ্রিল, এই মাঝখানে ঠিক কি কি হলো সে প্রসঙ্গে যাওয়ার আগে আমার সঙ্গে অর্ণব রয়েছে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। অর্ণবের সঙ্গে একবার কথা বলবো। অর্ণব, এটা সত্যি যে 26,000-এর মধ্যে থেকে যোগ্য অযোগ্য বাছা গেলে হয়তো যোগ্যরা বেঁচে যেতেন, যোগ্যদের চাকরি খোয়াতে হতো না, এর দায় অবশ্যই এসএসসি বোর্ডের। পাশাপাশি একটা প্রশ্ন থাকছে যে আজ যখন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে তার আগের এই 2021 থেকে 2025 পর্যন্ত মাঝখানের সময় একটা অনেকটা সময় হাতে ছিল, সুযোগ ছিল তদন্ত করে ছাঁকনি দিয়ে বের করে নেওয়ার যে কারা যোগ্য কারা অযোগ্য, সেই প্রক্রিয়াটাও কি তাহলে ব্যর্থ হলো? একেবারে তাই। এবং মামলা নিয়ে যে চড়াই উতরাই এবং দুবার সুপ্রিম কোর্টে যাওয়া, দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে যাওয়া এবং শেষমেশ বাতিল হওয়া, আমি পুরো বিষয়টা বলবো। কিন্তু যে তথ্যগুলো বারবার জানার জন্য অনেক জায়গা থেকে আমি ফোন পাচ্ছি বা আমাদেরকে দপ্তরেও ফোন আসছে, সেগুলো হচ্ছে কতজনের ঠিক চাকরি বাতিল হল। এখনো পর্যন্ত হাইকোর্টে তুমি গত 4 বছরের যে মামলার পরিসংখ্যান নথি ঘাঁটার যে অভিজ্ঞতা, তাতে আমরা দেখেছি 25,753 জনের চাকরি হয়েছিল 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ, 25,753। তার মধ্যে একমাত্র ক্যান্সার পেশেন্ট হিসেবে সোমা দাসের চাকরি হাইকোর্ট বহাল রেখেছিল, যেটা সুপ্রিম কোর্টও বহাল রাখলো। বাকি যেটা হাইকোর্ট রাখেনি, যারা ইন সার্ভিস টিচার ছিলেন, অর্থাৎ কর্মরত ছিলেন একটা জায়গা, সেখান থেকে এসএসসিতে এসে তারা কর্মরত হয়েছিলেন, প্রায় সংখ্যাটা 425। এই 425কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। তাদের পূর্বতন যে জায়গা চাকরির, সেখানে গিয়ে তারা আবেদন করবে এবং সেটা কনসিডার হবে, এটা জানালো। অর্থাৎ এই 425-এর চাকরিটা এক্ষেত্রে কিন্তু পরোক্ষে বেঁচে গেল। কাজেই সব মিলিয়ে চাকরি বাতিল হলো আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের পর সেই সংখ্যাটা 25,300 থেকে কিছু বেশি, অর্থাৎ 25,300 চাকরি বাতিল হলো, এটা আমরা বলতেই পারি। এর পাশাপাশি যদি বলো এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ, কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক রায়ের 239 নম্বর পাতা, 240 নম্বর পাতা, এই পাতাগুলোতে রায়ের যে পর্যবেক্ষণ বা নির্দেশনামা ছিল, সেখানে হাইকোর্ট পর্যবেক্ষণ রেখেছিল প্রায় 8,373 চাকরি, যা চিহ্নিত অযোগ্য চাকরি। তার ক্লাসিফিকেশন, সেটা ওয়েমার কারচুপি কত, র্যাঙ্ক জাম কত, বা প্যানেল বহির্ভূত বা মেয়াদ উত্তীর্ণ কত, তার একটা পরিসংখ্যান ছিল। এই চিহ্নিত অযোগ্য চাকরি যাদের, তাদের বেতন ফেরত দিতে হবে 12% সুদসহ, সেই রায়টাও কিন্তু বহাল রইল। এখন প্রশ্ন, কলকাতা হাইকোর্ট যদি অযোগ্য চিহ্নিতকরণ করেই দেয়, তাহলে
কেন বাকি যারা এই ৮৩৭৩ বাকি যারা তাদের যোগ্য হিসেবে সুপ্রিম কোর্ট অর্ণব, একটু সঙ্গে থাকো। এই যে যোগ্য অযোগ্য প্রসঙ্গে দিল্লি থেকে আইনজীবী কি বলছেন একবার শুনবো। মানে there is a definite distinction between the two, untainted আর tainted, এবং ডাইরেকশনও দেওয়া হয়েছে দ্যাট ইন দি এন্টায়ার প্রসেস যেটা ইনকোয়ারি কমিটি হবে, ইনকোয়ারি যেটা বসানো হবে, সেই ইনকোয়ারি কমিটি হ্যাজ টু লুক ইনটু দিস অ্যাসপেক্ট অলসো, যে কারা আনটেন্টেড রয়েছে কারা টেন্টেড রয়েছে। না, সেই কমিটির বিষয়ে কোনো স্পেসিফিকলি বলা হয়নি, ওরালি কিছু বলা হয়নি। বলেছে যে ইনকোয়ারি একটা করতে হবে যে উইচ উইল বি কমপ্লিটেড উইদিন 3 months। মৈত্রেয় রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়, একটি এনকোয়ারি কমিটি হবে, আমি একটু আইনজীবীর বক্তব্য তোমার মাধ্যমে একটু স্পষ্ট হতে চাইবো। দেখো, আদিল আহমেদ যিনি অ্যাডভোকেট অন রেকর্ড, তিনি একটি এনকোয়ারির কথা উল্লেখ করেন, যে এনকোয়ারি করার কথা জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তবে সেই এনকোয়ারি 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে তারা টেন্টেড এবং আনটেন্টেড এই বিষয়টি তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। তবে এই এনকোয়ারি কমিটি কারা তৈরি করবে এবং সেই এনকোয়ারি কি বিষয় হবে, কি কি বিষয় তারা দেখবেন, বা তাদের কেয়ারে বা তাদের রেসপন্সিবিলিটি এরিয়া বা কি কি হবে, সেই সমস্ত কিছু কিন্তু বিস্তারিত অর্ডারে উল্লেখ থাকবে এবং সেই বিস্তারিত অর্ডার কপি হাতে পেলেই কিন্তু সেই সংক্রান্ত বিষয় স্পষ্ট হওয়া যাবে। কিন্তু প্রধান বিচারপতি তিনি তার বক্তব্যে যে অংশগুলো উল্লেখ করেছেন, সেখানে তিনি এটা উল্লেখ করেছিলেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া বা এই যারা আনটেন্টেড রয়েছে বা নতুন করে যে ফাঁকা পদগুলি তৈরি হচ্ছে সেই শূন্য পদে নিয়োগ করার যে বিষয়টি আছে সেটি একটি সময়সীমার মধ্যে শেষ করতে হবে, সেই কথা তিনি উল্লেখ করেছিলেন। ফলে সেই সময়সীমার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হচ্ছে এবং যে এই যে মডিফিকেশনের কথা তারা উল্লেখ করলেন, যে কি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে উল্লেখ করলো যে কিছু মডিফিকেশন করা হয়েছে, কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এজ রিল্যাক্সেশনের কথা তিনি উল্লেখ করেছেন যে যারা আনটেন্টেড রয়েছেন এবং যারা বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের কিছু এজ রিল্যাক্সেশন তাদেরকে দেওয়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে কি কি রিল্যাক্সেশন দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাদের কি ক্রাইটেরিয়া থাকবে, তাদেরকে বেতন, তাদের চাকরির ক্ষেত্রে কোনো গ্যাপ আসবে কিনা, অর্থাৎ এই চাকরি যাওয়া এবং যদি তারা নতুন চাকরিতে বহাল হন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের মধ্যে কোনো এই দুই পক্ষের মধ্যে কোনো সার্ভিসের ব্রেক হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত অর্ডার কপিতে উল্লেখ থাকবে এবং সেটা আর কিছুক্ষণ বাদেই কিন্তু সেই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে বিস্তারিত অর্ডার কপি হাতে আসবে। ধন্যবাদ মৈত্রেয়, ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাও স্পষ্ট হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে যারা বসেছিলেন, যারা শহীদ বেদির নিচে যারা অপেক্ষা করেছিলেন, আশায় বুক বাঁধছিলেন যে কই তিনি তো কোনো অসৎ উপায় অবলম্বন করেননি, তারা নিশ্চয়ই সুবিচার পাবেন, তারা নিশ্চয়ই তাদের চাকরিটা পাবেন, সেখানে কোনো রকম অসুবিধা হবে না, তারা কি বলছেন আপনাদের একবার শোনাবো। তারপর বিরতির পর এই খবরই থাকবে। নয়াদিল্লি থেকে আমার সহকর্মী থাকবে, হাইকোর্ট চত্বর থেকে থাকবে আমার সহকর্মী। সঙ্গে কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে।